আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। গাজা উপত্যকার সাম্প্রতিক মাসগুলোতে এমন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যা শুধু ওই অঞ্চলের ভূরাজনীতিকেই নয়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকেও পুনর্গঠনের পথে নিয়ে যাচ্ছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান, গাজার 53% ভূখণ্ডে ইসরায়েলের কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, আন্তর্জাতিক শক্তিগুলোর নতুন শান্তি পরিকল্পনা এবং স্থানীয় প্রশাসনিক কাঠামোর ধস, সব মিলিয়ে গাজায় নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। এই বাস্তবতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে অ্যান্টি হামাস সশস্ত্র গোষ্ঠীগুলোর উত্থান। এরা কারা, কিভাবে শক্তিশালী হলো, কেন তাদের কিছু অংশ ইসরায়েলের সমর্থন পেয়েছে, কেন যুক্তরাষ্ট্র তাদের শান্তি পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেনি, গাজার মানুষের প্রতিক্রিয়া কী এবং এই সমগ্র পরিস্থিতির ভবিষ্যতে কোন ধরনের রাজনৈতিক ও নিরাপত্তাগত এর পরিণতি ডেকে আনতে পারে, এই বিষয়গুলো নিয়ে বিবিসির গভীর বিশ্লেষণ থেকে প্রতিবেদনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকি। গাজায় যেসব সশস্ত্র গোষ্ঠী তৈরি হয়েছে তাদের বেশিরভাগই স্থানীয়, গোত্রীয় বা পারিবারিক বন্ধন থেকে গড়ে উঠেছে। আবার কিছু গোষ্ঠী অপরাধী চক্র বা চোরাচালানকারী দলের উপর ভিত্তি করে নতুন রূপ পেয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যেই স্বীকার করেছেন যে তাদের মধ্যে কয়েকটি গোষ্ঠী ইসরায়েলের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা পেয়েছে। হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েলের কৌশল শত্রুকে ব্যবহার, তা এখানে দৃশ্যমান। তবে এই কৌশলের দীর্ঘমেয়াদী বিপদ সম্পর্কে ইসরায়েলের অভ্যন্তরীণ সামরিক বিশেষজ্ঞরাই উদ্বেগ প্রকাশ করেছেন। গাজায় সামরিক অভিযানকে সামনে রেখে ইসরায়েলি প্রশাসন চেয়েছে এমন একটি স্থানীয় শক্তি কাঠামো গড়তে যা হামাসের বিকল্প হতে পারে এবং একই সঙ্গে ইসরায়েলের সরাসরি দখলের প্রয়োজন কমিয়ে এনে নিরাপত্তার ঝুঁকি কমায়। ফলে যেসব সশস্ত্র গোষ্ঠী আগে গুরুত্বহীন ছিল বা অপরাধী হিসেবে বিবেচিত হতো, তারাই এখন সাময়িকভাবে নতুন ক্ষমতা পাচ্ছে। একটি উদাহরণ হলো ইয়াসের আবু শাবাবের নেতৃত্বাধীন পপুলার ফোর্সেস, যারা রাফা অঞ্চলে সক্রিয় এবং যাদের বিরুদ্ধে মানবিক সহায়তা বহনকারী ট্রাক লুটের অভিযোগ রয়েছে। তাদের কয়েকজন সদস্যের অতীতে আইএস সংযোগের কথাও ইসরায়েলি গণমাধ্যমে উঠে এসেছে। তবু ইসরায়েল তাদের সমর্থন দিচ্ছে কারণ তারা হামাসের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। আরেকটি উল্লেখযোগ্য নাম হল হুসাম আল আসতাল, যিনি আগে প্যালেস্টাইনি অথরিটির নিরাপত্তা বাহিনীতে কাজ করতেন। তার নেতৃত্বাধীন কাউন্টার টেরোরিজম স্ট্রাইক ফোর্স ছোট হলেও অত্যন্ত সংগঠিত এবং ইসরায়েলের সঙ্গে সরাসরি সমন্বয়ে পরিচালিত। অস্ত্র, খাদ্য, লজিস্টিক সবই ইসরায়েলের মাধ্যমে আনা হচ্ছে বলে স্বীকার করেছেন তিনি। আবার তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তাকে আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে গাজার নতুন পুলিশ বাহিনীতে তাদের ভূমিকা থাকতে পারে। যদিও যুক্তরাষ্ট্র এ দাবি নাকচ করেছে এবং বলেছে শান্তি পরিকল্পনায় এ ধরনের কোনো সশস্ত্র গোষ্ঠীকে জায়গা দেওয়া হয়নি। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা অনুযায়ী সেখানে একটি আন্তর্জাতিক স্টাবিলাইজেশন ফোর্স মোতায়েন হবে এবং একটি নতুন প্রশিক্ষিত প্যালেস্টাইনি পুলিশ বাহিনী গঠন করা হবে। কিন্তু বর্তমানে যেসব সশস্ত্র গোষ্ঠী গাজায় সক্রিয়, তাদের কাউকেই ভবিষ্যতের এসব কাঠামোতে জায়গা দেওয়ার ইঙ্গিত নেই, কারণ যুক্তরাষ্ট্র মনে করে এই গোষ্ঠীগুলোর রাজনৈতিক ভিত্তি নেই। তারা অত্যন্ত আঞ্চলিকভাবে সংগঠিত, তাদের উপর জনসমর্থন নেই এবং অনেক গোষ্ঠীর সঙ্গে অপরাধী নেটওয়ার্ক বা ইসরায়েলের প্রভাবের সম্পর্ক রয়েছে যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয়। অন্যদিকে প্যালেস্টাইনি অথরিটিও তাদের ব্যাপারে সবচেয়ে বেশি উদ্বিগ্ন। প্যালেস্টাইন অথরিটির নিরাপত্তা মুখপাত্র মেজর জেনারেল আনোয়ার রজব স্পষ্ট ভাষায় বলেছেন যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই গোষ্ঠীগুলোকে শক্তিশালী করছে যাতে গাজায় তাদের পরোক্ষ নিয়ন্ত্রণ বজায় থাকে। প্যালেস্টাইন অথরিটির মতে এই গোষ্ঠীগুলো রাজনৈতিকভাবে অনভিজ্ঞ, নিরাপত্তা ব্যবস্থাপনায় অযোগ্য এবং ভবিষ্যতে গাজার শাসন ব্যবস্থাকে আরও অস্থিতিশীল করবে। গাজার সাধারণ মানুষের প্রতিক্রিয়া হবে আরও তীব্র। হামাস নিয়ে তাদের অসন্তোষ থাকলেও নতুন সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তাদের বিশ্বাস নেই। তাদের মতে এই গোষ্ঠীগুলো হলো অপরাধী, চোরাচালানকারী এবং দখলদারদের সহযোগী।
যারা ইসরায়েলের সঙ্গে সরাসরি সমন্বয় করছে তারা গাজায় কোনো ধরনের নৈতিক বৈধতা পেতে পারে না, এমনই মতামত বহু গাজাবাসীর। হামাসের শাসন ব্যবস্থা কঠোর হলেও সেখানে একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ ছিল, কিন্তু যুদ্ধ পরবর্তী বাস্তবতায় বহু সশস্ত্র গোষ্ঠীর আঞ্চলিক নিয়ন্ত্রণ গাজাকে নানা ছোট ছোট সামরিক অঞ্চলে ভাগ করে দিয়েছে। গাজায় এখন যে দৃশ্য দেখা যাচ্ছে তা গ্যাং রুল বা সশস্ত্র অরাজকতার মতো। স্থানীয় জনগণের মতে যুদ্ধের মধ্যেও তারা শৃঙ্খলাপূর্ণ প্রশাসন চায়, নতুন বিশৃঙ্খলা নয়। ইসরায়েলের কৌশলগত লক্ষ্য বোঝা কঠিন নয়। তারা চায় গাজার ভূ রাজনীতিকে এমনভাবে বদলে দিতে যাতে হামাস আর কখনোই সংগঠিত শক্তিতে পরিণত হতে না পারে। এজন্যই তারা স্থানীয় প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে। এদের সামনে রেখে ইসরায়েল নিজের সামরিক ঝুঁকি কমাতে চাইছে এবং ভবিষ্যতে গাজার প্রশাসনে পরোক্ষ প্রভাব বজায় রাখতে চাইছে। কিন্তু এখানেই রয়েছে বড় প্রশ্ন, ইসরায়েল কি আরেকটি ভুল করছে? অনেক বিশ্লেষক স্পষ্ট বলেছেন ইসরায়েল 1980-এর দশকে একই ভুল করেছে। তখন তারা আরাফাতের সংগঠন PLO-কে দুর্বল করতে গাজায় এক ধর্মীয় সংগঠনকে ছায়া সমর্থন দিয়েছিল। সেটাই পরবর্তীতে হামাস হয়ে দাঁড়ায় তাদের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে। আজ তারা যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে সেগুলোর অপরাধী অতীত রয়েছে। আদর্শিক ভিত্তি নেই, গোত্রীয় আনুগত্য ছাড়া কোনো রাজনৈতিক চিন্তা নেই এবং অস্ত্র হাতে ক্ষমতা দখলের ইচ্ছাই তাদের চালিকা শক্তি। এ কারণেই ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা মাইকেল মিলস্টেইন সতর্ক করে বলেছেন, এই গোষ্ঠীগুলো ভবিষ্যতে তাদের পাওয়া অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, প্যালেস্টাইনি অথরিটি এবং গাজার জনগণ চার পক্ষের স্বার্থ এখন পরস্পর বিরোধী। যুক্তরাষ্ট্র চাইছে আন্তর্জাতিক বাহিনীর মাধ্যমে গাজায় স্থিতিশীল করা, ইসরায়েল চাইছে হামাস পরবর্তী গাজায় নিজের প্রভাব বজায় রাখতে, প্যালেস্টাইন অথরিটি চাইছে গাজার প্রশাসনে আবার ফিরে আসতে, আর সাধারণ মানুষ চাইছে অরাজকতার অবসান। কিন্তু বাস্তবতা হলো গাজায় এখন বহু শক্তি কেন্দ্রে লড়াই চলছে। হামাস পুরোপুরি হারিয়ে যায়নি, তাদের টানেল নেটওয়ার্ক, আন্ডারগ্রাউন্ড কাঠামো এবং সামাজিক ভিত্তি এখনও অক্ষত। নতুন গোষ্ঠীগুলো রাজনীতি বোঝে না, তারা শুধু ক্ষমতার শূন্যতা পূরণ করছে। ইসরায়েলের দখল করা 53% ভূখণ্ডে এখনও কার্যত বজায় রয়েছে। আন্তর্জাতিক শান্তি বাহিনী এখনও মোতায়েন হয়নি। এতে গাজায় আগামী কয়েক বছর মাল্টি সেন্টার্ড ক্ষমতা কাঠামো তৈরি হতে পারে, যেখানে হামাস, ইসরায়েল সমর্থিত গোষ্ঠী, অপরাধী চক্র, প্যালেস্টাইন অথরিটি, আন্তর্জাতিক বাহিনী সবাই এক ধরনের দ্বৈত ও ত্রৈমাত্রিক সংঘাতের মধ্যে থাকবে। গাজা তাই দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা পাবে না, এমন আশঙ্কা জোরালো। পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল গাজার সাধারণ মানুষ। তারা এখন মূলত খাদ্য, পানি, আশ্রয়, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তার সংকটে রয়েছে। যুদ্ধের ধ্বংসস্তূপে বসবাস করা মানুষের কাছে নতুন সশস্ত্র গ্যাং বা অনিয়ন্ত্রিত মিলিশিয়ার উত্থান কোনো স্বস্তি বয়ে আনছে না। বরং তারা আশঙ্কা করছে এগুলো গাজাকে আরও অনিরাপদ করে তুলবে। হামাসের পতনে সৃষ্টি হওয়া প্রশাসনিক শূন্যতা এখন নতুন অপরাধী চক্র এবং ইসরায়েলের প্রক্সি শক্তির হাতে চলে যাচ্ছে, যা গাজাকে ভবিষ্যতে আরও ভঙ্গুর করে তুলবে। ইতিহাস বারবার প্রমাণ করেছে প্রক্সি গোষ্ঠী দিয়ে শত্রুকে পরাজিত করা সম্ভব হলেও টেকসই শান্তি প্রতিষ্ঠা করা যায় না। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র তালেবানকে সমর্থন করেছিল, পরে সেই তালেবানকে সরাতে যুক্তরাষ্ট্রকে 20 বছরের যুদ্ধ চালাতে হয়েছে। ইসরায়েল গাজায় যে প্রক্সিগুলো তৈরি করছে তারাও ভবিষ্যতে একই পথে যেতে পারে। গাজা এখন অস্থায়ী সামরিক জয়ের জটিল চক্রে আটকে আছে, কিন্তু শান্তি, নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা এসব কিছুর ভিত্তি হল স্থানীয় জনগণের ইচ্ছা এবং গ্রহণযোগ্যতা। জনগণের সমর্থন ছাড়া কোনো গোষ্ঠী দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না, হোক সে হামাস, প্যালেস্টাইন অথরিটি কিংবা ইসরায়েল সমর্থিত নতুন কোনো মিলিশিয়া। তাই গাজার টেকসই সমাধান স্থানীয় রাজনৈতিক অংশগ্রহণ, আন্তর্জাতিক সমর্থন এবং একটি গ্রহণযোগ্য প্রশাসনিক কাঠামো ছাড়া সম্ভব নয়। কোনো গোষ্ঠীকে শক্তিশালী করার মাধ্যমে ইসরায়েল সাময়িক লাভ পেলেও দীর্ঘমেয়াদে তা বিপরীতে গিয়ে দাঁড়াবে, যেমন অতীতে বহুবার হয়েছে।
গাজা আজ নতুন এক রাজনৈতিক পরীক্ষাগারে পরিণত হয়েছে, যার ফলাফল আগামী দশক জুড়ে মধ্যপ্রাচ্যের অস্থিরতা নির্ধারণ করবে। এই নতুন সশস্ত্র গোষ্ঠীগুলোর উত্থান ক্ষণস্থায়ী মনে হলেও এর প্রভাব দীর্ঘমেয়াদে ভয়াবহ হতে পারে, কারণ যে আগুন দিয়ে শত্রুকে পোড়ানো হয় সেই আগুনই একদিন ঘর পুড়িয়ে দিতে সক্ষম। গাজার বর্তমান পরিস্থিতি সেই ঐতিহাসিক সত্যকেই আবারও স্মরণ করিয়ে দিচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।